আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং FCPS Part-1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অ্যান্ড ওয়েলকাম টু মাই 8th লেকচার অন রেসপিরেটরি মেডিসিন। আচ্ছা, আজকে রেসপিরেটরি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, এটা নিয়ে আলোচনা করতে এসেছি। আশা করি গত লেকচারের ভিডিওটি 7 রেসপিরেটরি লেকচার 7 ব্রঙ্কিয়েক্টিসিস আপনারা অলরেডি দেখে পড়ে ফেলেছেন। সিস্টিক ফাইব্রোসিস টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার FCPS Part-1, MRC Part-1, রেসিডেন্সি, ডিপ্লোমা যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ইভেন MBBS ফাইনাল প্রফেশনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডিজিজটি যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো রিলেটেড সেগুলো অতি সহজেই বুঝতে পারবেন এবং এসবি আসলে সলভ করতে পারবেন ইজিলি। তাহলে চলুন শুরু করা যাক, বেশি দেরি করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সিস্টিক ফাইব্রোসিস একটা কী ধরনের ডিজিজ? একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, সেটা হচ্ছে জেনেটিক্যাল ডিফেক্ট আর কি। জেনেটিক ডিফেক্ট সেটা কোন ধরনের হয়? ডিফেক্টটা অটোজোমাল রেসিসিভ ইনহেরিটেন্স, যেটা আপনাদের প্রথমে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অটোজোমাল রেসিসিভ ইনহেরিটেন্স, ঠিক আছে? খেয়াল করবেন। তারপর হচ্ছে দেখেন 2 নম্বর পয়েন্ট আমি কি বলেছি। সিস্টিক ফাইব্রোসিস ইজ দ্য রেজাল্ট অফ প্যাথোজেনিক ভেরিয়েন্টস এফেক্টিং এ জিন অন দ্য লং টার্ম অফ ক্রোমোজোম 7। কোন ক্রোমোজোমের মধ্যে জিন এফেক্ট করতেছে? ক্রোমোজোম 7-এর লং আর্মে যে জিন আছে সেটাকে এফেক্ট করতেছে। লং আর্ম অফ ক্রোমোজোম 7, এটা হচ্ছে একটা SBA পার্ল। আপনার সিস্টিক ফাইব্রোসিসের সিনারিও দিয়ে বলতে পারে যে কোন ক্রোমোজোমটা এফেক্টেড, তখন আপনার আনসার হবে ক্রোমোজোম 7। এগুলো খেয়াল করে পড়তে হবে। আর লং আর্ম খেয়াল করবেন, শর্ট আর্ম না কিন্তু, লং আর্ম। ইট কোডস ফর এ ক্লোরাইড চ্যানেল নোন অ্যাজ সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর, ঠিক আছে? এখানে যে ডিফেক্টটা হয়, জেনেটিক্যাল ডিফেক্ট, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের যে আয়ন চ্যানেল আছে, ক্লোরাইড চ্যানেল, সেই ক্লোরাইড চ্যানেলে মেইনলি ডিফেক্টটা হয়, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো, কি নামে পরিচিত? সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর, CFTR। এখন দেখেন কোন কোন প্যারেন্টদের ক্ষেত্রে চিলড্রেন এফেক্টেড হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। চিলড্রেন হুজ প্যারেন্টস আর বোথ হেটেরোজাইগাস ক্যারিয়ার্স, ঠিক আছে? হেটেরোজাইগাস ক্যারিয়ার্স কিন্তু, নট হোমোজাইগাস, অফ সিস্টিক ফাইব্রোসিস হ্যাভ এ 25% চান্স অফ বিইং এফেক্টেড বাই দিস কন্ডিশন, ঠিক আছে? 25% যাদের হচ্ছে হেটেরোজাইগাস ক্যারিয়ার্স আছে, যেসব প্যারেন্টসের দুজনের ক্ষেত্রেই, তাদের 25% চিলড্রেনের ক্ষেত্রে এই কন্ডিশনটা হওয়ার চান্স আছে আর কি। এখন দেখেন আমরা একটু প্যাথোফিজিওলজিটা পড়বো, কিভাবে জেনেটিক্যাল ডিফেক্টগুলো হচ্ছে ফিগার দেখে দেখে, তাহলে ইজি হয়ে যাবে আপনাদের কাছে। দ্য জেনেটিক ডিফেক্ট কজেস ইনক্রিজড সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড কন্টেন্ট ইন সোয়েট। আমরা যে ঘামি, সেই ঘামের মধ্যে যাদের এই প্রবলেমটা আছে, সেই ঘামের মধ্যে দেখা যাবে যে সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড কন্টেন্টটা বেশি থাকবে। ইনক্রিজ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড কন্টেন্ট ইন সোয়েট। এবং ইনক্রিজ ডিসঅর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার ফ্রম রেসপিরেটরি এপিথেলিয়াম, ঠিক আছে? এখানে যেটা বলছে, আমাদের ঘামের মধ্যে হচ্ছে ইটা বেশি থাকবে, সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড কন্টেন্ট, আর রিজর্পশন হবে কোনটা বেশি? সোডিয়াম অ্যান্ড ওয়াটার ফ্রম রেসপিরেটরি এপিথেলিয়াম। আমরা একটু ফিগারটা দেখি তাহলে বুঝতে পারবো। এই যে আমাদের এখানে ফিগার আছে একটা, ফিগারটা একটু দেখেন। এখানে হচ্ছে আমাদের সিস্টিক ফাইব্রোসিস জিন কি করতেছে, CFTR, সেটা হচ্ছে আমাদের যে ক্লোরাইড চ্যানেল আছে, এপিথেলিয়াল সেলে যে ক্লোরাইড চ্যানেল আছে সেটাকে কোড করতেছে। এই যে ক্লোরাইড চ্যানেল, ঠিক আছে? এটাকে কোড করতেছে ইন দ্য এপিক্যাল মেমব্রেন অফ এপিথেলিয়াল সেল। এই যে এপিথেলিয়াল সেলের এপিক্যাল সারফেসে এটাকে কোড করতেছে। এটা কন্ডাক্টিং এয়ারওয়েস, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং এয়ারওয়েস। এই যে লোম্যান, এয়ারওয়ে লোম্যান, এটা হচ্ছে আমাদের এয়ারওয়ে লোম্যান, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং এয়ারওয়েস। এটা হচ্ছে নর্মালি এই ক্লোরাইড চ্যানেলটা কে কন্ট্রোল করে? সেটা হচ্ছে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, মানে সিএমপি। এটা হচ্ছে মেইনলি কন্ট্রোল করে আমাদের ক্লোরাইড চ্যানেলকে, ঠিক আছে? আর ইনডাইরেক্টলি বাই বিটা অ্যাডেনো রিসেপ্টর স্টিমুলেশন, এটা হচ্ছে নিচে লেখা আছে, বিটা অ্যাডেনো রিসেপ্টর স্টিমুলেশন এন্ড ইজ ওয়ান অফ সেভারাল এপিক্যাল আয়ন চ্যানেলস দ্যাট কন্ট্রোল দ্য কোয়ান্টিটি অ্যান্ড সলিউট কন্টেন্ট অফ এয়ারওয়ে লাইনিং ফ্লুইড। এরা হচ্ছে এই এয়ারওয়ে লাইনিং ফ্লুইডের যে চ্যানেলগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে। এখন নর্মাল যে চ্যানেল, আমাদের যে নর্মাল চ্যানেল আছে, এখানে নর্মাল চ্যানেলের অ্যাক্টিভিটিসটা আগে আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে
এই নর্মাল চ্যানেলে কি হয়, আমাদের যে ক্লোরাইড চ্যানেল, এই ক্লোরাইড চ্যানেল দিয়ে ক্লোরাইড আয়ন সিক্রেশন হয়, এবং সেটা হচ্ছে আমাদের যে সোডিয়াম চ্যানেল, এই সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে যাতে বেশি সোডিয়াম রিজর্পশন না হয়। এই যে দেখেন এখানে একটা ইনহিবিটরি একটা সিগন্যাল মাইনাস চিহ্ন, নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, ইনহিবিট করে অ্যাডজাসেন্ট এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, যাতে সোডিয়াম বেশি রিজর্পশন না হয়। কিন্তু আর সিস্টিক ফাইব্রোসিসে দেখেন কি হয়, এই সিএমপিটা ক্লোরাইড চ্যানেলকে কন্ট্রোল করতে পারতেছে না, ঠিক আছে, এখানে বাধা দিচ্ছে। ক্লোরাইড আয়নটা কি ঠিকমতো কাজ করতে পারতেছে না, এজন্য ক্লোরাইড আয়ন এখান দিয়ে সিক্রেশন হচ্ছে না, ঠিক আছে। এখানে আমাদের এয়ারওয়ে যে লুমেনটা এখানে এটা কিন্তু ড্রাই হয়ে আছে, কোনো আয়ন সিক্রেশন হয় নাই। এখন যেহেতু ক্লোরাইড আয়ন ঠিকমতো কাজ করতে পারতেছে না, এটাও কিন্তু সোডিয়াম চ্যানেলকে বাধা দিতে পারতেছে না, এখানে যে ইনহিবিটরি ইফেক্টটা দিতে সেটা কিন্তু দিতে পারতেছে না। এই জন্য কী হইতেছে, সোডিয়াম আয়নটা বেশি বেশি রিজর্পশন হচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে সেলের ভিতরে, লুমেন থেকে সেলের ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই যে ভিতরে চলে আসতেছে, আর ক্লোরাইড যাচ্ছে, এটা কিন্তু বের হতে পারতেছে না লুমেনে। এই যেখানে তাই বলছে, in cystic fibrosis, one of many cystic fibrosis gene defects causes absence or defective function of chloride channel. This leads to reduced chloride secretion and loss of inhibition of sodium channel with excessive sodium resorption. এক্সেসিভ অ্যামাউন্টে, এই যে গাঢ় করে একটা ব্লু অ্যারো দিছে, এক্সেসিভ অ্যামাউন্টে সোডিয়াম আয়ন রিজর্পশন হচ্ছে। এই জন্য ডিহাইড্রেশন অফ এয়ারওয়ে লাইনিং হচ্ছে, রেজাল্টিং অ্যাবনর্মাল এয়ারওয়ে লাইনিং ফ্লুইড প্রিডিসপোজেস টু ইনফেকশন, এই জন্য শুকনা জায়গায় বারবার ইনফেকশন হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন ফিগার দেখে। আমরা এখন দেখি, আমরা আবার আলোচনায় ফিরে যাই, এখানে কি বলছি। তারপর দেখেন এখানে কি বলছে, এই যে আমি বাংলায় বলে দিচ্ছি, যা নর্মালি কন্ট্রোল হয় সাইক্লিক এডিনোসিন মনোসিস সিএমপি অ্যান্ড ইনডাইরেক্টলি বাই বিটা অ্যাডেনোসিন রিসেপ্টর স্টিমুলেশন। এখন আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এত গাঢ় হয়ে গেছে, সরি। সিএমপি আর বিটা অ্যাডেনোসিন রিসেপ্টর স্টিমুলেশন দিয়ে নর্মাল চ্যানেল ইনহিবিট করে অ্যাডজাসেন্ট এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে, এটা আমরা পড়েছি। আর সিস্টিক ফাইব্রোসিসে কিছু জিন ডিফেক্ট থাকার কারণে ক্লোরাইড চ্যানেলটা অ্যাবসেন্স থাকে অথবা ডিফেক্টিভ ফাংশন হয়, সেই জন্য ক্লোরাইড সিক্রেশন কমে যায় এবং সোডিয়াম চ্যানেল আর ইনহিবিট হয় না, তাই এক্সেসিভ সোডিয়াম রিজর্পশন হয় এবং এয়ারওয়ে লাইনিং এর ডিহাইড্রেশন এবং ইনফেকশন হয়। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের বোঝা শেষ, আমরা সহজভাবে বুঝিয়ে দিয়েছি। এখন আমাদের যদি রিলেটিভ ডিহাইড্রেশন হয় এয়ারওয়ে এপিথেলিয়ামের, সেই ক্ষেত্রে কী হয়, ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, সিলিয়ারি ডিসফাংশন হবে এবং ব্রঙ্কিকটিসিস ডেভেলপ করবে, এটা আমরা পড়েছি, ব্রঙ্কিকটিসিসও পড়েছি। এখন দেখেন আমাদের কোন স্টেজে কোন ইনফেকশনটা বেশি হয়, কোন মাইক্রো অর্গানিজম দিয়ে। চাইল্ডহুডের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, লাংসের মোস্ট কমন ইনফেক্টেড উইথ স্টেপ ওরিয়াস, এটা হচ্ছে আমাদের এসবিএ পার্ল, ঠিক আছে। আপনার প্রশ্নে এসবিএতে খেয়াল রাখতে হবে যে পেশেন্টের এজ কী দেওয়া আছে, চাইল্ডহুড নাকি অ্যাডাল্টহুড। যদি চাইল্ড থাকে তাহলে আমাদের যদি বলে যে মোস্ট কমন ইনফেক্টেড উইথ হুইচ অর্গানিজম, তাহলে আমাদের আনসার হবে কিন্তু স্টেপ ওরিয়াস। আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এটা লিখে রাখেন। কিন্তু আমাদের মোস্ট কমন হচ্ছে স্টেপ ওরিয়াস, তারপর হচ্ছে হেমোফাইলাস, ঠিক আছে, খেয়াল রাখবেন। আর অ্যাডাল্টহুডে মেনি পেশেন্টস বিকাম কোলোনাইজড উইথ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গ্রাম নেগেটিভ বেসিলাই, ঠিক আছে, গ্রাম নেগেটিভ কিন্তু সেটা হচ্ছে সিউডোমোনাস এরুইনোসা। এটা হচ্ছে কমনেস্ট কলোনাইজিং অর্গানিজম ইন পেশেন্টস উইথ সিস্টিক ফাইব্রোসিস আফটার দ্য এজ অফ 10 years। 10 বছর, আফটার দ্য এজ অফ 10 years, 10 বছর বয়স হওয়ার পর থেকে সিউডোমোনাস এরুইনোসাদের মোস্ট কমনলি হয়, যেমন লেট অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যাডাল্টহুডে। এটা আমাদের এসবিএ পার্ল। অ্যাসোসিয়েটেড উইথ ওর্স্ট প্রগনোসিস সরি, কোন মাইক্রোঅর্গানিজম দিয়ে ইনফেক্টেড হলে ওর্স্ট প্রগনোসিস হবে, সেটা হচ্ছে বার্কহোল্ডেরিয়া সেপাসিয়া, এটা আমাদের একটা এসবিএ পার্ল, এগুলো খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট। যদি প্রশ্নে আসে ওর্স্ট প্রগনোসিস কোনটিতে হয়, তাহলে বার্কহোল্ডেরিয়া সেপাসিয়া হবে আনসার। আর হচ্ছে এভরি সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টে এই সিমটমগুলো পাবেন, সেটা হচ্ছে ফেইলিওর টু থ্রাইভ অ্যান্ড ডিলেড পিউবার্টি, 100% ক্ষেত্রে পাওয়া যায় এসবিএ ক্লু এটা। আর দেখেন পুরুষদের ক্ষেত্রে কি হয়, মোস্ট মেন উইথ সিস্টিক ফাইব্রোসিস আর ইনফার্টাইল, ঠিক আছে, ইনফার্টাইল ডিউ টু ফেইলিওর অফ ডেভেলপমেন্ট অফ ভাস ডিফারেন্সের ডেভেলপমেন্টের ফেইলিওর হয়, বাট মাইক্রোসার্জিক্যাল স্পার্ম অ্যাসপিরেশন অ্যান্ড ইন ভিট্রো ফার্টিলেশন আর পসিবল। যদি এইসব পেশেন্টের আমরা ইনফার্টাইল তো পাবোই, সব ক্ষেত্রে যদি তারা হচ্ছে কনসিভ করতে চায়, বেবি নিতে চায়, সেক্ষেত্রে আমরা মাইক্রোসার্জিক্যাল স্পার্ম অ্যাসপিরেশন করে ভিট্রো ফার্টিলেশন করতে পারি, তাহলে একটা চান্স থাকে। আর এই এই ইনফার্টাইল কন্ডিশনটাকে বলা হয় কনজেনিটাল
bilateral absence of vas difference, CBVAD. Therefore, the anatomic duct through which spermatozoa pass from the testis to the urethra is absent. মানে আমাদের ভাস ডিফারেন্স দেই তো টেস্টিস থেকে স্পার্মাটোজোয়া ইউরেথ্রাতে আসে ইজাকুলেশনের সময়, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় এটা ব্লক থাকে, অবস্ট্রাকশন থাকে, রেজাল্টিং ইন অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া, মানে কোনো স্পার্ম পাওয়া যায় না, নো স্পার্ম, এসবিএ ক্লু, মানে আমাদের পেশেন্টের এজোস্পার্মিয়া থাকবে, হিস্ট্রিতে থাকতে পারবে এজোস্পার্মিয়া এসবিএতে। এখন হচ্ছে জিআইটি কিছু প্রবলেম থাকে, জিআইটি প্রবলেম বেশি থাকে সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টের ক্ষেত্রে। আমি একটু বক্সটা দেখে আসি। এই যে দেখেন এখানে খেয়াল করেন রেসপিরেটরি কিছু প্রবলেম আছে, এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকবে, তারপর ব্রঙ্কিওলইটিস, ইনফেক্টিভ এরোশন থাকবে, রেসপিরেটরি ফেইলিওর, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, এই জিনিসটা খুব পাওয়া যায়। অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারগিলোসিস খুব ইম্পর্টেন্ট, এটা এসবিএ ক্লু হিসেবে থাকতে পারে পেশেন্টের হিস্ট্রিতে। হেমোপ্টাইসিস পাওয়া যেতে পারে, লোয়ার কোলাপস ডিউ টু সিক্রেশন। হেমোপ্টাইসিস আমরা কখন পাবো? যদি ব্রঙ্কিওলইটিস ডেভেলপ করে, ইনফেক্টিভ এক্সাজারেশনে আমরা আগের দিনও পড়েছি স্ট্রিক অফ ব্লাড পাওয়া যাবে। নেজাল পলিপ অলমোস্ট অলওয়েজ থাকে, কোনো বাচ্চা যদি রাইনাইটিস প্রেজেন্ট করে সেসব পেশেন্টের ক্ষেত্রে নেজাল পলিপ থাকতে পারে। তখন আমাদের সন্দেহ করতে হবে, যে সাসপেক্ট করতে হবে সিস্টিক ফাইব্রোসিস আছে কিনা। পালমোনারি হাইপারটেনশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড হেপাটিক, এক্ষেত্রে দেখেন অনেক ফিচার পাওয়া যাবে, যেমন ম্যালোশন, স্টেটোরিয়া, ডিজিটাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সিন্ড্রোম, ইনক্রিজ অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যালিগনেন্সি, সিএফএলডি, গলস্টোন ডেভেলপ করতে পারে, কারণ কোলেস্টেসিস হয় এখানে। তারপরে যে ভেরিসিস, স্প্লেনোমেগালি, সিরোসিস, পোর্টাল হাইপারটেনশন, মানে সিএলডির ফিচারগুলো। আদার্স যেগুলো আছে যেমন ডায়াবেটিস তো অবশ্যই পাওয়া যাবে, ডায়াবেটিস ম্যাক্সিমাম ক্ষেত্রে 25% পাওয়া যায়। ডিলেড পিউবার্টি, যে মেল ইনফার্টিলিটি, স্ট্রেস ইনকন্টিনিউয়াস, সাইকোলজিক্যাল প্রবলেম, অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস, কিউটেনিয়াস ভাস্কুলাইটিস, এগুলো পড়ে নেবেন। একটু বুঝে বুঝে পড়লে এগুলো আর ভুল হবে না, মাথায় ঢুকে যাবে। আমরা কি বলতেছিলাম? প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, মোস্ট কমন, অলমোস্ট অলওয়েজ প্রেজেন্ট ইন অ্যাডাল্ট পেশেন্ট, অ্যাডাল্ট পেশেন্টে অলমোস্ট অলওয়েজ প্রেজেন্ট থাকে। কারণ কি? ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্টিউলস বাই থিক অ্যান্ড সিক্রেশন, হতে হতে প্যানক্রিয়াটিক ডাক্টিউলে অবস্ট্রাকশন হয়ে যায়, এসবিএ পড়াল। এখন দেখেন এই যে একটু আগে বললাম এবিপিএ, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারগিলোসিস ইজ এ রিকগনাইজড কমপ্লিকেশন অকারিং ইন 50% অফ অ্যাডাল্ট সিএফ পেশেন্ট। এগুলো কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে ফিচার, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, এবিপিএ এগুলো। এই যে এখানে কোলেস্টেসিস ডিউ টু ডিফেক্টিভ সিএফটিআর প্রোটিন অন বাইল ডাক্ট এপিথেলিয়াল সেল, এখানেও সিএফটিআর প্রোটিন থাকবে যার জন্য কোলেস্টেসিস ডেভেলপ করবে। এই যে একটু আগে বললাম নেজাল পলিপস ইন চিলড্রেন শুড অলওয়েজ রেইজ দ্য সাসপিশন ফর সিস্টিক ফাইব্রোসিস, এসবিএ ক্লু। বাচ্চা পেশেন্ট থাকলে আমাদের খেয়াল রাখতে হবে যে নেজাল পলিপ আছে কিনা, সেই ক্ষেত্রে সিস্টিক ফাইব্রোসিসের দিকে যাবে। মোস্ট কমন বাউল কমপ্লিকেশন ইন সিস্টিক ফাইব্রোসিস আর জার্ড। মোস্ট কমন বাউল কমপ্লিকেশন ইন সিস্টিক ফাইব্রোসিস আফটার, কথাটা খেয়াল রাখতে হবে, জার্ডের পরে কোনটা হতে পারে মোস্ট কমনলি বাউল কমপ্লিকেশন সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টের ক্ষেত্রে? সেটা হচ্ছে ডিস্টাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সিনড্রোম, ঠিক আছে, এসবিএ পার। এটা কিন্তু আমরা বক্সে পড়ে এসেছি। এই যে ডিস্টাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সিনড্রোম খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, এটা মোস্ট কমনলি জার্ডের পরে পাওয়া যাবে। ইনভেস্টিগেশন আমরা কি করবো এখন? আসেন ইনভেস্টিগেশন করি। মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট কি আমাদের? সোয়েট ক্লোরাইড টেস্ট, এটা হচ্ছে এসবিএ পার। সিনারিও দিয়ে বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট কি? সোয়েট ক্লোরাইড টেস্ট। এখন সোয়েট ক্লোরাইড কত পাইলে আপনি বলবেন যে এটা তার সিস্টিক ফাইব্রোসিস আছে? লেস দেন অর ইকুয়াল টু 29 মিলিমোল পার লিটার হবে। সরি, যদি সোয়েট ক্লোরাইড লেস দেন অর ইকুয়াল টু 29 মিলিমোল পার লিটার থাকে, মানে সোয়েটে যদি ক্লোরাইড কম থাকে সেক্ষেত্রে এটা নর্মাল থাকবে। আর যদি লাইক 60 মিলিমোল পার লিটার চলে যায় সেই ক্ষেত্রে আমরা এটা পজিটিভ ভাবো। এটা আমি এখানে লিখিনি, খেয়াল রাখবেন 60 দিস ইজ সাফিসিয়েন্ট টু রুল আউট সিএফ, মানে যদি লেস দেন 29 অর ইকুয়াল টু পাই সেক্ষেত্রে আমরা সিএফকে রুল আউট করে দিব, মানে এটা এক্সক্লুডেড হলো, তখন অন্য কিছু ভাবতে হবে। দ্য পেশেন্ট শুড আন্ডারগো সিএফটিআর জিন মিউটেশন টেস্টিং টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। জেনেটিক টেস্ট করতে হবে সিএফটিআর জিন মিউটেশন আছে কিনা, সেটা কনফার্মেটরির জন্য। কনফার্মেটরি টেস্ট কি? সিএফটিআর জিন মিউটেশন দেখতে হবে। শুড বি পারফর্ম ফর পেশেন্টস উইথ ইন্টারমিডিয়েট অর পজিটিভ সোয়েট ক্লোরাইড রেজাল্ট। আমরা প্রথমে সোয়েট ক্লোরাইড টেস্ট করে দেখব, সেটা যদি আমরা ইন্টারমিডিয়েট পাই অথবা পজিটিভ পাই সেই ক্ষেত্রে কনফার্ম করার জন্য আমাদের যে করতে হবে সিএফটিআর জিন মিউটেশন টেস্ট। এখন ম্যানেজমেন্টে আসি, এটা একটা এসবি ফাইল। ম্যানেজমেন্ট দেখি। ম্যানেজমেন্ট অফ সিস্টিক ফাইব্রোসিস লাং ডিজিজ ইজ দ্যাট অফ সিভিয়ার ব্রঙ্কিওলইটিস। সিভিয়ার ব্রঙ্কিওলইটিস আমরা যে ম্যানেজমেন্ট দিয়েছি সেই ম্যানেজমেন্টই মেইনলি করতে হবে সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টে। অল পেশেন্ট উইথ সিস্টিক ফাইব্রোসিস হু প্রডিউস স্পুটাম শুড পারফর্ম চেস্ট ফিজিওথেরাপি। এটা কিন্তু ব্রঙ্কিওলইটিস আমরা পড়েছি। অ্যান্ড মোর ফ্রিকুয়েন্টলি এক্সাজারবেশনের সময়। ওভার টাইম পেশেন্টস উইথ সিএফ বিকাম ক্রনিক্যালি ইনফেক্টেড উইথ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অর্গানিজম। যেসব পেশেন্টের ক্রনিক্যালি সিএফ থাকে ওভার টাইম পেশেন্ট, সেক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অর্গানিজম যে এফেক্টেড হতে পারে, যেমন সিরোভেনাস, এরোভেনাসা, স্টেনোট্রোফোমা, অনেক বড় একটা নাম বলতে প্রবলেম হয়,
স্টেনোট্রুফোমোনাস মেলটোফিলিয়া, আপনারা মনে রাখবেন মেলটোফিলিয়া, বার্কহোল্ডেরিয়া সেপাসিয়া কমপ্লেক্স, এটা হচ্ছে আমরা বলেছি ওর্স্ট প্রগনোসিস হয়, অ্যাসোসিয়েটেড উইথ ওর্স্ট প্রগনোসিস হুইচ মে রিকোয়ার প্রলং ট্রিটমেন্ট উইথ কম্বিনেশনস অফ ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক্স। এখন নতুন নতুন কিছু ড্রাগ বের হয়েছে, যেমন ইভাক্যাপ্টর, সিএফটিআর পটেনশিয়েটর ইজ অ্যান ওরাল ট্রিটমেন্ট ফর 5% অফ পেশেন্ট উইথ দ্য G551D ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টের যদি পেশেন্ট পাই সেক্ষেত্রে আমরা ইভাক্যাপ্টর দিতে পারি। আর নিউর কম্বিনেশন অফ সিএফটিআর কারেকশন পটেনশিয়েটর লুমাক্যাপ্টর, ইভাক্যাপ্টর, এলেক্সাক্যাপ্টর, টেজাক্যাপ্টর, ইভাক্যাপ্টর। নাও ট্রিটিং পেশেন্ট ইজ মোর কমন ডেল্টা 5508 ভ্যারিয়েন্ট, ঠিক আছে। দ্য বেস্ট ওয়ে টু ম্যানেজ ডায়াবেটিস, যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে 25% ক্ষেত্রে, সেক্ষেত্রে ইনসুলিন দিব, হাই ক্যালোরি ডায়েট দিব। আশা করি বুঝতে পেরেছেন আমার আলোচনার সারমর্ম। পড়ে ফেলুন এখন ভিডিওটি দেখে, আর পরবর্তী এরকম ইন্টারেস্টিং ডায়াবেটিস মেডিসিন রিলেটেড বা বায়োস্ট্যাটিস্টিক্স বেসিক ফিজিওলজি যেটাই বলেন সেগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ যেমন সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, তাহলে নিয়মিত ভিডিও আসতেই থাকবে। আর নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখলে নোটিফিকেশন চলে আসবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সামনে ইনশাআল্লাহ নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।